আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। আগের দিন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরোটাই পড়েছিলাম। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই জেনেসিস কথাটার মানে কি? জেনেসিস কথাটার মানে হচ্ছে কি? প্রোডাকশন বা প্রডিউস করা বা তৈরি করা। তাহলে কি তৈরি করছে? স্পার্ম তৈরি করছে। স্পারমাটোজেনেসিস হচ্ছে স্পার্ম তৈরি করা। তাহলে হচ্ছে কি, আমরা আগের দিন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়েছিলাম তখন আমরা একটা জিনিস কি দেখেছিলাম? এই হচ্ছে একটা স্ক্রোটাম থলির মধ্যে কি থাকবে? দুটো টেস্টিস থাকবে। আগের দিন আমি বলেছিলাম টেস্টিসের মধ্যে কি থাকবে? অনেকগুলো চেম্বার থাকবে। আমি বলেছিলাম এক একটা টেস্টিসে কতগুলো চেম্বার থাকবে? প্রায় 250। এই চেম্বারসগুলোকে কি বলা হয়? টেস্টিকিউলার লোব। এবং কি হচ্ছে, এই টেস্টিকিউলার লোবের মধ্যে কি থাকবে? কিছু টিউবস থাকবে। যে টিউবসগুলো কি তৈরি করবে? স্পার্ম তৈরি করবে। তার টিউবসগুলোর নাম কি? সেমিনিফেরাস নালিকা। টিউবসগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এই টিউবসের মধ্যে কি হবে? স্পার্ম তৈরি হবে। তো আমরা কি করব? এই যে এখানের যে টিউবসগুলো আছে, একটা টিউবসকে আমি এরকম করে বাইরে নিয়ে আসি। আচ্ছা, বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে একে আমি কি করলাম? টিএস করে দিলাম, সেকশন করে দিলাম। তাহলে আমি কি এই টিএস সেমিনিফেরাস টিউবিউলের যদি আমি সেকশন করি তাহলে কি আমি কি দেখতে পাবো? তাহলে এই জিনিসটাকে আমি আবার এখানে করছি। তাহলে সেমিনিফেরাস টিউবিউলের আমি হচ্ছে কি করছি? সেকশন তৈরি করছি। তাহলে এই হলো একটা সেমিনিফেরাস টিউবুলস। তাহলে এই সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে আমি কি দেখতে পাবো? তাহলে আমি এখানে আরেকবার একটু পয়েন্ট করে দিই। এটা হচ্ছে স্ক্রোটাম, এটা হলো গিয়ে টেস্টিস, এটা হলো টেস্টিকিউলার লোবস, টেস্টিকিউলার লোবসের মধ্যে কি থাকে? সেমিনিফেরাস নালিকা থাকে বা সেমিনিফেরাস টিউবুল থাকে। সেমিনিফেরাস টিউবুলস হলো। এই সেমিনিফেরাস টিউবুলসটাকে কি করলাম? আমি এখানে বড় করে দেখাচ্ছি। তাহলে আমি আগেও বললাম যে কি সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে আমি কি দেখতে পাবো সেটা হচ্ছে আগে মেইন আমাকে জানতে হবে। তাহলে সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে কি আমি হচ্ছে কিছু বড় বড় কোষ দেখতে পারবো। কি বলেছিলাম? এই বড় বড় কোষগুলোকে আমি কি বলেছিলাম? এদের একটা খুব সুন্দর নাম আছে, বলো তো দেখি। যেটা নারিশমেন্ট সেল হিসাবেও বলা হয়। এই সেমিনিফেরাস টিউবুলসগুলো ভেতরে এক ধরনের নার্ভ সেল থাকে যাদেরকে নারিশমেন্ট সেল বলা হয়। তাদের নাম কি? এই সেলগুলোর নাম কি? এই যে এখানে যে আমি সেলগুলো আঁকালাম, এই সেলগুলোর নাম কি? সেলগুলোর নাম হচ্ছে সার্টোলি কোষ, সার্টোলি সেল। সার্টোলি সেলের কাজ কি? সার্টোলি সেলের কাজ হচ্ছে নারিশ করা, অর্থাৎ কি পুষ্টি প্রদান করা। কাকে পুষ্টি প্রদান করবে? স্পার্মকে পুষ্টি প্রদান করবে। তাহলে এই কোষগুলোর নাম হচ্ছে কি? সার্টোলি সেল, এবং এদের কাজ কি? স্পার্মকে পুষ্টি প্রদান করা। এই সার্টোলি সেলের মাঝখানে কতগুলো বড় জার্ম সেল থাকবে। জার্ম সেল কি বললাম? এই সার্টোলি সেলের মাঝখানে কতগুলো জার্ম সেল থাকবে। জার্ম সেল বা স্টেম সেল কি? যাদের সারা জীবন বিভাজন ক্ষমতা থাকে। তাহলে এই যে জার্ম সেলগুলো আছে, সেই জার্ম সেলগুলোর নাম কি? এই যে আমি লাল লাল কালারের যে জার্ম সেলগুলো আঁকালাম, সেই জার্ম সেলগুলোর নাম কি? এই জার্ম সেলগুলোর নাম হচ্ছে স্পারমাটোগোনিয়াম। স্পারমাটোগোনিয়াম হচ্ছে এর নাম। ঠিক আছে,
স্পার্মাটোগোনিয়াম সেল সবসময় হচ্ছে 2n। মনে রাখবে, স্পার্মাটোগোনিয়াম সেল সবসময় হচ্ছে 2n। কারণ কি, এরা এবং আমি কি বললাম, স্পার্মাটোগোনিয়াম সেল কি হবে, জার্ম সেল, তার মানে এদের সারা জীবন বিভাজন ক্ষমতা আছে। তোমাদেরকে আগেও বলেছিলাম যে একজন পুরুষ যে 75 ইয়ার্স ওল্ড, সেও কিন্তু স্পার্ম প্রোডাকশন করতে পারে। কারণ কি, কারণ এই স্পার্মাটোগোনিয়াম সেলের আজীবন বিভাজন করার ক্ষমতা থাকবে এবং এই স্পার্মাটোগোনিয়াম সেল থেকে আমাদের কি তৈরি হবে, স্পার্ম তৈরি হবে। এইবার আমরা পড়ব কিভাবে এই স্পার্মাটোগোনিয়াম সেল থেকে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে হচ্ছে কি তৈরি হবে, স্পার্ম প্রোডাকশন হবে। তাহলে হচ্ছে এবার আমরা কি দেখব, আগেই দেখ আমি এখানে লিখে দিয়েছি যে স্পার্মাটোগোনিয়াম সেল হচ্ছে 2n। তাহলে এবার কি হবে, আমি এখানে লিখছি যে স্পার্মাটোগোনিয়াম সেল যে আছে, আচ্ছা স্পার্মাটোগোনিয়াম সেল কি 2n। এরা কি করবে, এই স্পার্মাটোগোনিয়াম যে সেল আছে সে হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নিজের সংখ্যা বাড়াবে। তাহলে স্পার্মাটোগোনিয়াম সেল কি হবে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নিজের সংখ্যা বাড়াবে এবং বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে কি তৈরি করবে, প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট। এবার দেখো, তোমরা নিজেরাই দেখো, যেহেতু মাইটোসিস হয়েছে তাহলে কি ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হবে? না, হবে না। মাইটোসিস হলে আমরা যেটা জানি যে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। তার মানে স্পার্মাটোগোনিয়ামে যেহেতু 2n ছিল, তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইটেও 2n হবে। তাহলে আমি এখানে 2n লিখে দিই। আচ্ছা, এরপরে কি হবে, প্রাইমারি স্পার্মাটোসাইট, এরপরে হচ্ছে আমাদের যেটা আছে মিওসিস ঘটবে। কারণ আমরা জানি স্পার্ম মানে কি, আমরা জানি স্পার্ম মানেই হচ্ছে হ্যাপ্লয়েড। এটা তোমরা ছোটোবেলার থেকে পড়ে আসছো যে স্পার্ম অ্যান্ড ওভাম হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমাকে এর সংখ্যা হ্যাপ্লয়েড করতে হবে, মিওসিস করতে হবে। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইটে ফার্স্ট কি হবে, প্রাইমারি স্পার্মাটোসাইটে ফার্স্ট মিওসিস হবে, মিওসিস 1 ঘটবে, মিওসিস 1 ঘটবে। মিওসিস 1কে তোমরা জানো কি বলা হয়, হ্রাস বিভাজন বলা হয়, অর্থাৎ রিডাকশনাল ডিভিশন। তার মানে কি হচ্ছে, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যেটা তৈরি হবে সেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যে দুটা কোষ উৎপন্ন হবে তার নাম আমরা কি দিব, তার নাম আমরা দিব সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবং তোমরাই বলো, যেহেতু হ্রাস বিভাজন হয়েছে যার জন্য কি হবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইটে তোমার ক্রোমোজোম সংখ্যা কি হবে, n। তার মানে 2n থেকে হাফ হয়ে n হয়ে গেল। এরপরে কি হবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে কি হবে, মিওসিস 2 হবে এবং এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে কি হবে, এই একটার থেকে দুটো করে কোষ তৈরি হবে। তার মানে এখানে দুটো হবে, আবার এই একটার থেকে কি হবে, দুটো কোষ তৈরি হবে, এখানে দুটো হবে, দুটো দুটো করে কোষ তৈরি হবে, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, মিওসিস 2 হচ্ছে, এইখানে হবে হচ্ছে মিওসিস 2, এইখানে হবে মিওসিস 2। তোমরা জানো মিওসিস 2কে কি বলা হয়, সমবিভাজন বলা হয়। মিওসিস 2কে বলা হয় হচ্ছে সমবিভাজন। তার মানে কি, এখানে যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে, এই যে 4টা কোষ তৈরি হলো এখানেও ক্রোমোজোম সংখ্যা কি হবে, n। এই 4টা যে কোষ তৈরি হলো, এই 4টা কোষকে আমরা একসাথে কি বলবো, এই যে এখানে তৈরি হলো এটাকে আমরা বলবো স্পার্মাটিড। স্পার্মাটিডস, 4টে স্পার্মাটিড তৈরি হলো। তাহলে তোমরাই দেখো, ফার্স্টে কি হলো, স্পার্মাটোগোনিয়াম থাকলো, স্পার্মাটোগোনিয়াম সেল 2n মাইটোসিস প্রক্রিয়ায় নিজের সংখ্যা বৃদ্ধি করলো, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হলো। প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে মিওসিস 1 ঘটলো এবং হ্রাস বিভাজন হলো।
তার ফলে কি হলো, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে দুটা কোষ উৎপন্ন হলো যারা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট মিওসিস 2 পদ্ধতিতে বিভাজিত হয়ে কি করলো, 4টে স্পারমাটিড তৈরি করলো এবং যারা কি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। এইবার এখানে দেখ তোদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে স্পারমাটোজেনেসিস পদ্ধতি, এটা কি একটা কোনো মানে একটি ছেলে যে শিশু তার কি হচ্ছে 7-8 বছর বা 3-4 বছরেই শুরু হয়ে যাবে স্পারমাটোজেনেসিস পদ্ধতি? না। কখন শুরু হবে, দেখ তোদেরকে আমি হরমোনাল যে পোর্শনটা স্পারমাটোজেনেসিস পদ্ধতির, এটা কিন্তু আমি আগের দিন বলেছিলাম। কি বলেছিলাম, যখন পিউবার্টি হিট করবে তখন কি হবে, পিউবার্টি যখন হিট করবে তখন হচ্ছে অর্থাৎ 13 ইয়ার্স ওল্ড অ্যাভারেজের ক্ষেত্রে তখন কি হবে, হাইপোথ্যালামাস থেকে কি খরিত হবে, আগের দিন বলেছিলাম হাইপোথ্যালামাস থেকে খরিত হবে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোথায় কাকে হিট করবে গিয়ে, পিটুইটারি গ্রন্থিকে হচ্ছে হিট করবে এবং পিটুইটারি গ্রন্থি থেকে কি করিত হবে হচ্ছে FSH এবং হচ্ছে LH। এই LHটা কি করবে, লেডিক সেল যে আছে, আগের দিন আমি বলে দিয়েছিলাম লেডিক সেল কি, লেডিক সেল যে আছে লেডিক কোষকে হচ্ছে উদ্দীপিত করবে, যার ফলে কি হরমোন খরিত হবে, টেস্টোস্টেরন হরমোন খরিত হবে। এই টেস্টোস্টেরন হরমোন কি করবে, এই স্পারমাটোগোনিয়াম যে সেল আছে তাকে গিয়ে উদ্দীপিত করবে বা স্টিমুলেট করবে, যার ফলে কি হবে, স্পারমাটোগোনিয়াম সেল থেকে হচ্ছে পরের যে বিভাজন প্রক্রিয়া যেটা আমরা পড়লাম এই প্রক্রিয়াটা শুরু হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস কি আরেকটু কিছু বলে রাখি, স্পারমাটোগোনিয়াম যে সেল আছে, স্পারমাটোগোনিয়াম সেল কিন্তু সবার ফার্স্টে নিজের সংখ্যা বৃদ্ধি করবে। এবার তুই জিজ্ঞেস করতে পারিস যে ম্যাডাম কেন স্পারমাটোগোনিয়াম নিজের সেল বৃদ্ধি করবে, স্পারমাটোগোনিয়াম সেলের মধ্যেই তো ডাইরেক্ট মিওসিস বিভাজন হয়ে গেলে পারতো, কিন্তু তা হবে না। কারণ কি, ওই যে আমি বললাম যে একজন 70-75 বছর বয়সের লোকও কিন্তু স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে অংশগ্রহণ করবে। অর্থাৎ কি, স্পারমাটোগোনিয়াম যদি ডাইরেক্ট মিওসিস হয়ে যায় তাহলে তো নিঃশেষ হয়ে যাবে, ওর ক্ষমতা শেষ হয়ে গেল। কিন্তু স্পারমাটোগোনিয়াম যেহেতু স্টেম সেল বা জার্ম সেলের জন্য আজীবন কি হবে, ওর বিভাজন করার হচ্ছে ক্ষমতা থাকবে। তাহলে কি হবে, স্পারমাটোগোনিয়াম হচ্ছে ফার্স্টে কী করবে, নিজের সংখ্যা বৃদ্ধি করবে, দ্যাট মিন্স মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। এবার তোরা বলবি যে ম্যাডাম স্পারমাটোগোনিয়াম, ধর আমি বললাম এরকম স্পারমাটোগোনিয়াম সেল বিভাজিত হয়ে 40টা হচ্ছে স্পারমাটোগোনিয়াম কোষ তৈরি করলো। এই 40টা স্পারমাটোগোনিয়াম কোষই কি প্রাইমারি স্পারমাটোসাইট অ্যান্ড সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে? না। এই 40টার মধ্যে আমি ধরে নিচ্ছি কিন্তু 20টা বা 30টা বা 25টা স্পারমাটোগোনিয়াম সেল পরবর্তীতে হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট অর্থাৎ স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে অংশগ্রহণ করবে এবং বাকি যে সেলটা থাকবে, মানে ধর যদি 20টা হয় তাহলে বাকি যে 20টা সেল, 25টা হলে বাকি যে 15টা সেল, 30টা হলে বাকি যে 10টা সেল থাকে, তারা কি করবে, নিজেদের সংখ্যা আবার বৃদ্ধি করবে এবং বৃদ্ধি করতে থাকবে, আবার হচ্ছে পরবর্তীতে স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে ওরা অংশগ্রহণ করবে। তাহলে মনে রাখবে, স্পারমাটোগোনিয়াম সেল কখনোই কিন্তু ডাইরেক্ট রিডাকশনাল ডিভিশনের মধ্যে অংশগ্রহণ করবে না। ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে নিজের সংখ্যা আগে বাড়ানো। তাহলে দেখ এখানে আমি ছবির মধ্যে একটা খুব সুন্দর একটু করি, দেখি কি করা যায়। আচ্ছা, স্পারমাটোগোনিয়াম সেল কি করলো, আমি এখানে করি। স্পারমাটোগোনিয়াম সেল সে হচ্ছে নিজে নিজে বৃদ্ধি করে কি তৈরি করে, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করলো। এখানে প্রাইমারি স্পারমাটোসাইট আছে এবং মনে রাখবে আগের থেকেই যেটা বলছিলাম যে প্রত্যেকটা কোষ, এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড যাই তৈরি হবে না কেন, সেগুলো কিন্তু সব সার্টোলি কোষের সাথে
সাথে অ্যাটাচ থাকবে। দেখ আমি এখানে প্রত্যেকটাকে অ্যাটাচ করে দিচ্ছি। কেন অ্যাটাচ করছি? কারণ সার্টোলি কোষ থেকেই তো পুষ্টি সংগ্রহ করবে। আমি যদি একটা বাচ্চাকে খাওয়া না দিই তাহলে কি সে বাঁচবে? বাঁচবে না। তাহলে ওদেরকে তো বাঁচতে হবে। বাঁচার জন্য ওরা কি করবে? সব সময় সার্টোলি কোষের সাথে হচ্ছে কি করবে? অ্যাটাচ থাকবে। তাহলে কালোগুলো কি হচ্ছে? কালোগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। আমি এখানে দেখিয়ে দিলাম। এরপরে কি হচ্ছে? প্রাইমারি স্পারমাটোসাইট আছে, যে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কি তৈরি হলো? সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে আমি সেকেন্ডারি স্পারমাটোসাইটগুলো দেখাই। সেকেন্ডারি স্পারমাটোসাইটগুলো আমি এখানে দেখাচ্ছি। এ হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট আমার তৈরি হলো, ঠিক আছে? যেগুলো আবার কি বললাম, যেগুলো হচ্ছে আবার তোমার অ্যাটাচ থাকবে হচ্ছে এগুলো সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট। আচ্ছা, এগুলো সব সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইটও কী করবে? তোমার হচ্ছে সার্টোলি কোষের সাথে অ্যাটাচ থাকবে। সেকেন্ডারি স্পারমাটোসাইটের পরে থাকবে হচ্ছে স্পারমাটিড। আমি এই স্পারমাটিডগুলোকে এখানে অন্য রকমভাবে একটু দেখাচ্ছি। অন্য রকমভাবেও বললেও ভুল হবে। দেখ, স্পার্ম কি এরকম দেখতে, এরকম গোল গোল দেখতে? তা কিন্তু না। স্পার্ম কীরকম দেখতে? স্পার্ম দেখতে হচ্ছে ব্যাঙাচির মতো। তার মানে কি হচ্ছে? কেমন থাকবে? ওর ব্যাঙাচির হচ্ছে একটা মাথা থাকে, আর মাথার পরে হচ্ছে একটা সুন্দর লেজ থাকবে। এই হচ্ছে এটা। তাহলে এই স্পারমাটিড থেকে এই যে ব্যাঙাচির মতো একটা গঠন সৃষ্টি হলো, একে কি বলবো? এই যে ব্যাঙাচির মতো গঠন সৃষ্টি হলো, এর নাম হচ্ছে স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া, ঠিক আছে? এই যে চারটা স্পারমাটিড, এই চারটা স্পারমাটিড থেকে চারটা স্পারমাটোজোয়া তৈরি হবে। এই চারটা স্পারমাটিড থেকে চারটা স্পারমাটোজোয়া তৈরি হবে, এবং প্রত্যেকটা দেখতে কীরকম হবে? একদম ব্যাঙাচির মতো। এগুলো প্রত্যেকটা হচ্ছে কি? ব্যাঙাচির মতো দেখতে হবে। তাহলে চারটা ইয়ের থেকে চারটা স্পারমাটিড থেকে চারটা স্পারমাটোজোয়া তৈরি হলো। এই যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হলো, এই যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হলো, এই পদ্ধতিটাকে কি বলে? এই পদ্ধতিটাকে কি বলে? এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস পদ্ধতি কি? এই যে দেখ, স্পারমাটিডগুলো গোল গোল কোষ আছে। গোল গোল কোষ থাকলে তো হবে না, আমার এরকম একটা ব্যাঙাচির মতো সেল লাগবে। এই ব্যাঙাচির মতো সেলগুলোকে বলা হয় স্পারমাটোজোয়া। তাহলে কি বললাম? যে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়ায় রূপান্তরের পদ্ধতিকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এবং এই টোটাল প্রসিডিওর, এখানে যে আমরা টোটাল প্রসিডিওরটা পড়ছি, স্পারমাটোগোনিয়াম থেকে আপ টু স্পারমাটোজোয়া উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তাহলে কি বললাম? স্পারমাটোগোনিয়াম থেকে স্পারমাটোজোয়া পর্যন্ত উৎপন্ন হওয়ার পুরো পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে স্পারমাটোজেনেসিস। এবং স্পার্মিওজেনেসিস মানে কি? স্পারমাটিডের এই ব্যাঙাচির মতো গঠনের রূপান্তরের পদ্ধতিকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আচ্ছা, এরপরে আমরা কি পড়ব? এরপরে যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে এই যে স্পারমাটিডগুলো আছে, স্পারমাটিডগুলো কিভাবে স্পারমাটোজোয়াতে পরিণত হচ্ছে, এই জিনিসটা আমরা পড়ব। জিনিসটা কি পড়ার আগে আমি তোদেরকে একটু, আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি তোদেরকে আগের বারও বলেছিলাম, যে যখন স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে এই স্পারমাটোজোয়া উৎপন্ন হচ্ছে, সঙ্গে সঙ্গেই কি এরা শুক্রাণুগুলো চলন ক্ষমতা বা ম্যাচিওর্ড হয়ে যায়? না, তখন কিন্তু এদের চলন ক্ষমতা থাকে না। এরা কিন্তু পরবর্তীকালে, যখন প্রথমে কি হয়, স্পার্মগুলো তৈরি, এই যে স্পারমাটোজোয়াগুলো তৈরি হলো, স্পারমাটোজোয়াগুলো তৈরি হওয়ার পরে কি হবে? স্পারমাটোজোয়াগুলো
তৈরি হওয়ার পরে এরা কি করে এপিডিডাইমিসের মধ্যে এরা কি করে ম্যাচিওর্ড হয়, এরা সংরক্ষিত থাকে এবং ওখানে ম্যাচিওর্ড হয়। ওইখানে ম্যাচিওর্ড হওয়ার পরেই কিন্তু এই স্পার্মগুলোর চলন ক্ষমতা সম্পন্ন হয় এবং চলন ক্ষমতা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু ওরা ফার্টিলাইজেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই যে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ফার্টিলাইজেশন প্রসেসের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, কারণ তখন এরা কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এরা নড়াচড়া করতে পারে না। এদের নড়াচড়া করার কার্যক্ষমতা আমরা পরে পড়ব। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস কি আছে, এরপরে একটা জিনিস এখানটায় আমি বলবো, এই যে আমার স্পার্মাটোজোয়াগুলো তৈরি হলো, এই স্পার্মাটোজোয়াগুলোর যে মাথাগুলো আছে সেগুলো কিন্তু তোমার সার্টলি কোষের মধ্যে এইভাবে হচ্ছে ডোবানো থাকবে। স্পার্মাটোজোয়ার যে মাথাগুলো আছে এইভাবে হচ্ছে সার্টলি কোষের মধ্যে তোমার হচ্ছে ডোবানো থাকবে। কারণ কি, ওদের মাথাটা তো সার্টলি কোষ, কি সার্টলি কোষ হচ্ছে পুষ্টি প্রদান করবে, তাহলে ওদের মাথাটা কিন্তু লেজটা নয়, মাথাটা কিন্তু সার্টলি কোষের মধ্যে হচ্ছে ঢুকিয়ে রাখে। এরপরে কি হয়, এরপরে আরেকটা টার্ম তোমাদেরকে পড়তে হবে, সেই টার্মটার নাম হচ্ছে স্পার্মিয়েশন। আচ্ছা, এখন তোরা বলবি যে ম্যাডাম কি করে মনে রাখবো একটা স্পার্মাটোজেনেসিস, একটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, মনে রাখবো কি করে? মনে রাখা খুব সহজ। ফার্স্টেই বললাম, জেনেসিস কথাটার মানে হচ্ছে প্রডিউস করা, দ্যাট মিনস তৈরি করা। তার মানে কি, স্পার্মাটোজেনেসিস বা স্পার্মিওজেনেসিস মানে হচ্ছে স্পার্ম বা স্পার্মাটোজোয়া এগুলো তৈরি করা। আর স্পার্মিয়েশন মানে কি, স্পার্মিয়েশন মানে হচ্ছে তোদেরকে যেটা আগেই বললাম যে কি, যে যখন স্পার্মাটোজোয়াগুলো তৈরি হবে ওদের মাথাগুলো হচ্ছে সার্টলি কোষের মধ্যে ঢোকানো থাকে। এবং আমি কি বললাম, এরা তৈরি হওয়ার পর এই সার্টলি কোষ থেকে বেরিয়ে গিয়ে কোথায় জমা হবে? এপিডিডাইমাসে জমা হবে। তাহলে এপিডিডাইমাসে জমা হওয়ার আগে তো এই সার্টলি কোষ থেকে ওকে বের হতে হবে, মাথাটা বের হতে হবে। এই যে সার্টলি কোষ থেকে স্পার্মাটোজোয়ার মাথাগুলো বার হয়ে যায়, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং হচ্ছে কি পরে এপিডিডাইমাসের মধ্যে গিয়ে জমা হয়। তোরা আমি আগেই বলেছি এপিডিডাইমাসে কিভাবে জমা হয়, রিড বলেছিলাম না, রিড ফর আর ফর কি বলেছিলাম, আর ফর রেটিটেস্টিস, এ ফর ভাসা এফেরেন্সিয়া, ই ফর হচ্ছে কি হচ্ছে এপিডিডাইমিস। এই যে এখানে জমা হয়, তাহলে কি জমা হওয়ার আগে তো কি ও কোথার মধ্যে ছিল? এই সার্টলি কোষের, এই সার্টলি বা সেমিনিফেরাস টিউবেলের মধ্যে ছিল। এই সেমিনিফেরাস টিউবেল থেকে যখন ও বেরোবে, তাহলে সার্টলি কোষের থেকে যখন এই স্পার্মাটোজোয়ার মাথাগুলো বের হয়ে যাবে তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো হচ্ছে স্পার্মিয়েশন। তাহলে স্পার্মিয়েশন কথাটা মানে কি? স্পার্মিয়েশন কথাটার মানে হচ্ছে যখন স্পার্মাটোজোয়া কি করবে, এই সার্টলি কোষের থেকে নিজের মাথাটা বের করে নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে স্পার্মিয়েশন। এইবার দেখ একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে কি একটা স্পার্মের গঠন কেমন হয়। স্পার্মের গঠন কেমন হয় আগেই বলেছিলাম, একটা ব্যাঙাচির মতো। এখানে দেখ আমি একটু এঁকে দেখিয়েছি যে জিনিসটা কি হচ্ছে, কি আছে এখানে। এইখানে হচ্ছে সবার প্রথমে যে এর চারটা পার্ট, স্পার্মের হচ্ছে কি চারটা পার্ট আছে। এটা হচ্ছে মাথা, মাথাকে ইংরাজিতে কি বলে? হেড, তোরা জানিস। তারপরে কি আছে, এটা হচ্ছে গ্রীবা, এটা আমি একটু বড় করে দেখিয়েছি তোদের, কিন্তু এত বড় কিন্তু সাইজে হয় না, একটু কম, একটু ছোট সাইজ হবে। তো এটা হচ্ছে গ্রীবা মানে হচ্ছে নেক। কেন বড় করে দেখিয়েছি? কারণ এখানে দুটো সেন্ট্রিওল আছে, তাদের কাজ বোঝানোর জন্য একটু বড় করেই দেখিয়েছি। এরপরে যে পোর্শনটা থাকে তার পোর্শনটার নাম হচ্ছে মিডল পার্ট বা মিডল পিস বা মধ্যাংশ, মিডল পিস, ঠিক আছে। আর এই পোর্শনটা যেটা পুরোটা আছে সেই পোর্শনটাকে আমি বলবো হচ্ছে কি টেল। এই টেলটাকে ও নাড়ায়, যার জন্য কি হয়, ও মুভ হতে পারে। তোমরা জানো যে হচ্ছে কি স্পার্ম হচ্ছে কি মুভেবল, অর্থাৎ মোটাইল, কারণ কি এই টেলের জন্য ও হচ্ছে মুভ করতে পারে। আচ্ছা, এরপরে কি, আমি আবার একটু ফাস্টে যাচ্ছি, যে দেখ হেড পোর্শন যে আছে, হেড পোর্শনের মধ্যে কি আছে, এখানে আমি একটা তোদেরকে জিনিস দেখিয়েছি। সেটা কি, দেখ নীল রঙের একটা জিনিস দেখিয়েছি। এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি আছে দেখ, শুধু ক্রোমাটিন তন্তু আছে, শুধু ক্রোমাটিন তন্তু আছে। আমরা কি জানি, স্পার্ম মানে হচ্ছে হ্যাপ্লয়েড, ক্রোমাটিন তন্তু আছে, তার মানে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 23 ক্রোমোজোম থাকবে। এই 23 ক্রোমোজোম মধ্যে কি হবে? 22টা কি থাকবে? তোমাদেরকে বলেছিলাম 22টা হচ্ছে কি থাকবে? 22টা থাকবে হচ্ছে অটোজোম, এবং যেহেতু স্পার্ম সেজন্য এর ক্রোমোজোমের মধ্যে সেক্স ক্রোমোজোম কি হবে? এক্স এবং ওয়াই। এটা কিন্তু তোমরা নিজেরাই জানো। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের ওপরে দেখ লাল রঙের আমি একটা টুপির মতো গঠন তৈরি করেছি। এই টুপিটার নাম কি? এই টুপিটার নাম হলো অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোমাল ক্যাপ। আচ্ছা, এই অ্যাক্রোজোমাল ক্যাপ কি দিয়ে গঠিত হয়? গলগি বডি দিয়ে গঠিত হয়। গলগি বডি দিয়ে অ্যাক্রোজোমাল ক্যাপ গঠিত হয়। অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে কি থাকে? অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে থাকে কিছু উৎসেচক। সেই উৎসেচকগুলোর নাম কি? এখানে আমি একটু লিখে দিচ্ছি। অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে কিছু উৎসেচক থাকে, লাইসিন উৎসেচক। সেই উৎসেচকগুলোর নাম কি? উৎসেচকগুলোর নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ উৎসেচক। হায়ালিউরোনিডেজ উৎসেচক। আচ্ছা, হায়ালিউরোনিডেজ উৎসেচক, তারপরে হচ্ছে করোনা পেনিট্রেটিং উৎসেচক, করোনা পেনিট্রেটিং এনজাইম, এই সমস্ত হচ্ছে উৎসেচকগুলো থাকে। এরা কি করে? এরা হচ্ছে যে ওভামের ওপরে অনেকগুলো লেয়ার থাকে। ওভামের ওপরে অনেকগুলো লেয়ার থাকে। সেই লেয়ারগুলোকে পেনিট্রেট করার জন্য, অর্থাৎ ছিদ্র করার জন্য অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে এই উৎসেচকগুলো থাকে। কেন পেনিট্রেট করবে? কারণ যদি তোমার হচ্ছে পেনিট্রেট না করে, ছিদ্র না করা যায়, তাহলে কি হচ্ছে, তোমার হচ্ছে স্পার্মের নিউক্লিয়াস তো ওভামের নিউক্লিয়াসে যাবে না, তাহলে তো ফার্টিলাইজেশন হতে পারবে না। সেই কারণে কি হয়, এই অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে, এই যে অ্যাক্রোজোমাল যে ক্যাপ আছে, এই ক্যাপটার মধ্যে হচ্ছে এই উৎসেচকগুলো থাকে। আচ্ছা, এরপরে দেখ কি আছে, এরপরে আমি করেছি হচ্ছে নেকের মধ্যে দেখ দুটো গোল চিহ্ন দেওয়া আছে। এই গোল চিহ্নটা কি? এই গোল চিহ্নটা হচ্ছে, প্রথমটাকে আমরা বলবো হচ্ছে, আচ্ছা এই গোল চিহ্নগুলো হচ্ছে সেন্ট্রিওল। তাহলে প্রথমটাকে আমরা বলবো হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, আর সেকেন্ডেরটাকে বলবো হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। আচ্ছা, প্রক্সিমাল সেন্ট্রিওল কি করে? প্রক্সিমাল সেন্ট্রিওল হচ্ছে যখন ফার্টিলাইজেশন হবে, অর্থাৎ ওভামের মধ্যে কি হবে, যখন শুক্রাণুর মস্তকটা প্রবেশ করবে, তখন এই নিউক্লিয়াস যাওয়ার সাথে সাথে এই প্রক্সিমাল সেন্ট্রিওলটাও হচ্ছে কি হবে, ওভামের মধ্যে প্রবেশ করবে। প্রক্সিমাল সেন্ট্রিওল কি করে? পরবর্তীকালে যখন ফার্টিলাইজেশন হয়ে যাবে, তখন, আচ্ছা কি বলেছিলাম, যে প্রক্সিমাল সেন্ট্রিওল কি করবে? যখন ফার্টিলাইজেশন হবে তখন কি করবে, যে এই প্রক্সিমাল সেন্ট্রিওল হচ্ছে জাইগোটের মধ্যে যখন ক্লিভেজ হবে, তখন হচ্ছে কি করবে, তোমার হচ্ছে স্পিন্ডল ফাইবার গঠন করবে। তাহলে প্রক্সিমাল সেন্ট্রিওল যদি ফার্টিলাইজেশন ঘটে তাহলে জাইগোট তৈরি হবে, জাইগোটের মধ্যে ক্লিভেজ হবে, ক্লিভেজের সময় ও কি করবে, স্পিন্ডল ফাইবার গঠন করবে হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল। তাহলে ডিস্টাল সেন্ট্রিওল কি করে? ডিস্টাল সেন্ট্রিওল থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়, তার নাম কি? সেটার নাম হচ্ছে
অ্যাক্সাইল ফিলামেন্ট, অ্যাক্সাইল ফিলামেন্ট, এখান থেকে হচ্ছে কি তৈরি হবে, অ্যাক্সাইল ফিলামেন্ট তৈরি হবে। এই অ্যাক্সাইল ফিলামেন্টটা কিন্তু একদম তোমার হচ্ছে কিসের মধ্যে থাকবে, এই টেইল পোর্শনের মধ্যে থাকবে। এই অ্যাক্সাইল ফিলামেন্টের জন্যই হচ্ছে কি হবে, টেইলটা হচ্ছে মুভ করতে পারবে। তাহলে ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হচ্ছে, অ্যাক্সাইল ফিলামেন্ট তৈরি হচ্ছে, অ্যাক্সাইল ফিলামেন্ট, অ্যাক্সাইল ফিলামেন্ট হচ্ছে তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, মিডল পিস। মিডল পিসের মধ্যে কি দেখ, এরকম কালো রঙের আমি একটা এরকম বাঁকানো একটা জিনিস তৈরি করেছি। এই কালো রঙের বাঁকানো জিনিসটার নাম কি, এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়াল সিড, মাইটোকন্ড্রিয়াল সিড, মাইটোকন্ড্রিয়াল সিড। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ালটা এরকমভাবে শীতের মতো আকারে থাকবে, ঠিক আছে। এই মাইটোকন্ড্রিয়াল সিদের কাজ কি দেখ, তোরা নিজেরাই জানিস মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তার মানে মাইটোকন্ড্রিয়া কি করবে, শুক্রাণু যে আছে শুক্রাণুর কর্মক্ষমতা হচ্ছে বাড়াবে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেল। টেলের মধ্যে কি থাকবে, অ্যাক্সাইল, এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে অ্যাক্সাইল ফিলামেন্ট থাকবে। এই অ্যাক্সাইল ফিলামেন্টটার গঠন কীরকম হয়, এই অ্যাক্সাইল ফিলামেন্টের গঠন হয় হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট। তার মানে এটা দেখতে কীরকম হবে, যদি আমি একে সেকশন করি দেখতে কীরকম হবে, 9টা অনুনালিকা এখানে থাকবে, আর মাঝখানে 9টা অনুনালিকা চারদিকে পরিধি বরাবর থাকবে, আর মাঝখানে হচ্ছে 2টো নালিকা থাকবে। তাহলে কীরকম হবে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা অনুনালিকা হচ্ছে পরিধির দিকে আর 2টো অনুনালিকা হচ্ছে মাঝখানে। তাহলে অ্যাক্সাইল ফিলামেন্ট যে আছে, টেলের মাঝখানে যে অ্যাক্সাইল ফিলামেন্ট আছে এটার হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা এরকম 9+2 অ্যারেঞ্জের মধ্যে থাকবে। এটা কিন্তু অ্যাক্সাইল ফিলামেন্টের সেকশন করে আমি দেখালাম, ঠিক আছে। এবার কি তোরা জানিস টেইল হচ্ছে মুভেবল, তার মানে কি যে টেইলটা কি আছে এটিপিকে দ্রুত ভেঙে দেবে। তার মানে এটিপিএস উৎসেচক থাকবে, যেটা এটিপিকে ভেঙে কি তৈরি করবে, শক্তি তৈরি করবে, যার ফলে কি হবে, স্পার্মটা মোটাইল হবে। তাহলে আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস পদ্ধতি। স্পার্মাটোজেনেসিস পদ্ধতি যদি তোমাদেরকে পরীক্ষার সময় কি কি প্রশ্ন আসে, পরীক্ষার সময় প্রশ্ন আসে শুক্রাণুর গঠন লেখো, পরীক্ষার সময় প্রশ্ন আসে স্পার্মিয়েশন কাকে বলে, পরীক্ষার সময় প্রশ্ন আসে স্পার্মাটোজেনেসিস এবং স্পার্মিওজেনেসিস পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, পরীক্ষার সময় প্রশ্ন আসে সার্টোলি কোষের কাজ কি, পরীক্ষার সময় প্রশ্ন আসবে স্পার্মাটোজেনেসিস পদ্ধতি বর্ণনা করো। তখন কিন্তু তোমাদের এই স্পার্মাটোগোনিয়াম থেকে আপ টু স্পার্মাটোজোয়া কীভাবে উৎপন্ন হচ্ছে এই পুরো পদ্ধতিটাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের মানে পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস আছে সেখান ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী কিন্তু এই ব্রড কোশ্চেনগুলো আসে, যে স্পার্মাটোজেনেসিস পদ্ধতি লেখো, স্পার্মের গঠন লেখো, স্পার্মাটোজেনেসিস স্পার্মিওজেনেসিসের মধ্যে পার্থক্য এবং স্পার্মিয়েশন কাকে বলে পার্থক্য, সার্টোলি কোষের হচ্ছে কাজ কি, এবং অবশ্যই হরমোনাল যে হরমোন কি কি হরমোন হচ্ছে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে কাজে লাগে, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে।